নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মমতা দিদির একটা সুপ্ত ইচ্ছা আছে। কি সেই ইচ্ছা? যে জ্যোতিবাবু ২৪ বছর একটানা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। দিদিমণি চাইছেন সেই রেকর্ডটা ব্রেক করতে। তার এই ইচ্ছা পূরণ হবে কিনা সেটা বলার আমি তো কেউ নেই। জনদেবতা যা রায় দেবেন সেটা সবাইকে মাথা পেতে নিতে হবে। পশ্চিমবঙ্গের জনদেবতা যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসকে তারা আরো ২টো টার্ম ক্ষমতায় রাখবেন, কার কি বলার আছে। যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কিন্তু রায়টাকে নিতে হবে। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে চ্যালেঞ্জ কারা? অবশ্যই প্রধান বিরোধী দল বিজেপি। বিরোধী দল সবসময় চাইবে শাসককে ডিসলজ করে ক্ষমতায় আসীন হতে। কিন্তু মুখ্যমন্ত্রী বিজেপির চ্যালেঞ্জকে তো তিনি রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন, কিন্তু ঘরের চ্যালেঞ্জকে কিভাবে মোকাবিলা করবেন? আমরা কিছুদিন আগে পর্যন্ত দিদিমণির সঙ্গে তার এয়ার অ্যাপারেন্টের সম্পর্কের শীতলতা দেখছিলাম, কিন্তু তারপর আস্তে আস্তে সেই শীতলতা অনেকটাই কেটেছে। ছোটবাবু সংগঠনের কাজে মনোনিবেশ করেছেন। আইপ্যাক তাকে বাস্তবে রিপোর্টটা দিচ্ছে, কতটা সেটা সত্যি কতটা জল সেই প্রসঙ্গে আমি আসছি না। এবং বিভিন্ন পুরসভা চেয়ারম্যানকেও পরিবর্তন করা হচ্ছে, ছোটবাবুর নির্দেশেই এটা হচ্ছে, এবং দিদিমণি সম্পূর্ণ এই দায়িত্বটা ছোটবাবুকে দিয়ে দিয়েছেন। ঠিক চলছিল, কিন্তু ছন্দ পতন হয়ে গেছে, তাল কেটে গেছে। কবে হলো ঘটনাটা? এই যে ৪ঠা নভেম্বর আম্বেদকর মূর্তি থেকে পদযাত্রা করে ঠাকুর বাড়ির সামনে গেলেন দিদিমণি, তার পিছন পিছন ছিলেন ছোটবাবু। সেই সভা শেষ করে ছোটবাবু একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের উদ্যোক্তারা হলেন ইয়ং প্রফেশনালস অর্গানাইজেশন নামে একটি সংস্থা। এখানে শিল্পপতিদের পরবর্তী প্রজন্ম, মানে প্রতিষ্ঠিত শিল্পপতিদের এয়ার অ্যাপারেন্টদের একটা সংগঠন। এই সংগঠন অনেক কাজ করে, মতের আদান প্রদান, নেটওয়ার্কিং, রিক্রিয়েশনের পরিকল্পনা, সবকিছু করে। তারা বিভিন্ন বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানান, খোলামেলা আলাপ আলোচনা হয়, কোশ্চেন অ্যান্সার সেশন হয়। তা ছোটবাবুকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, ছোটবাবু সেখানে গিয়েছিলেন। সেখানে তিনি তার ফিটনেস সবার সামনে দেখান, পুশ আপ করেন। ছোটবাবু এখন জিমে অনেকটা কসরত করেন, অনেকটা ঘাম ঝরান, খুব ভালো কথা। এটার মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই, এগুলোকে সমর্থন জানানোই উচিত। ওই আমরা একসময় সেই লাইনটা পড়তাম না, হেলথ ইজ ওয়েলথ। এটা এখন রাজনীতিবিদরা কেন সবাই মোটামুটি মানবার চেষ্টা করেন, তাদের বিজি শিডিউলের মধ্যেও কিছু সময় রাখেন শরীর চর্চার জন্য। ছোটবাবু তার ব্যতিক্রম নয়। সেখানে কোশ্চেন আনসার সেশনে ছোটবাবু মন খুলে তার কথা বলেছেন, এবং তার বক্তব্য শুনে এই ইয়াং প্রফেশনালস, মানে এরা শিল্পপতি সব, তারা যার পর নাই খুশি এবং একই সঙ্গে বিস্মিত। যখন নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে ছোটবাবুর কাছে জানতে চাওয়া হয়েছে, তখন ছোটবাবু বলেছেন যে এগুলো একটা হয়, সবখানেই হয়, সব সংগঠনেই হয়, সব রাজনৈতিক দলে হয়, কিন্তু যারা ঘাম রক্ত ছড়িয়ে তৃণমূল দলটাকে তৈরি করেছেন, ক্ষমতায় এনেছেন, তাদেরকে অপাংক্তেয় করে রাখাটা বোধহয় ঠিক নয়। তিনি স্বীকার করেছেন তার বয়স কম, তাই সাহস বেশি। তিনি অনেক সময় আবেগের বশবর্তী হয়ে ভেবেছিলেন যে প্রবীণ নেতাদের আর কোনো গুরুত্বই নেই, তাদেরকে অবসরের গ্রহে ঠেলে দেওয়া যায়। কিন্তু এখন নাকি তার মনে হয়েছে, বা তার বিলম্বিত বোধোদয়,
বিষয়টাকে এভাবে দেখলে চলবে না, নবীন প্রবীণ কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। তারপর প্রশ্নকর্তারা জিজ্ঞাসা করেছিলেন যে 2026 সালে ভোটে ক্ষমতায় তৃণমূল আসলে, ভোটে জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর অভিষেক নাকি দিয়েছেন যে এটা একটা চলমান প্রক্রিয়া, এই মুহূর্তে তিনি সেটা নিয়ে কিছু বলতে চান না, চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়েই যা হওয়ার তাই হবে। তবে এটাও বলেছেন যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে নাকি বেশি দেরি নেই। অর্থাৎ তার বক্তব্য থেকে স্পষ্ট তার যে উচ্চাশাটা আছে, যে অভিপ্রায়টা আছে, সেটা তিনি কিন্তু গোপন করেননি। তিনি ওই ইয়াং প্রফেশনালসদের সামনে তার মনের কথাটা অকপটে জানিয়েছেন এবং একই সঙ্গে তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে বার্তাটাও দিয়েছেন। কারণ ছোটবাবু জানেন যে এই মিটিং এর খবর বাইরে বেরোবে, অনুপ্রাণিত সংবাদ মাধ্যম কিছু না লিখলেও, গোল গোল করে লিখলেও, যেখানে খবরটা পৌঁছানোর সেখানে খবরটা যথা সময়ে পৌঁছবে। ঠিক অভিষেক যা ভেবেছিলেন সেটাই হয়েছে। দিদিমণি তেলে বেগুনে নাকি জ্বলে উঠেছেন। একজন তৃণমূলের খুব সিনিয়র মানুষ, যার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই মধুর, তার সঙ্গে কথা হচ্ছিল টেলিফোনে। তিনি বললেন, দেখো দিদিমণি কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ। তিনি তার এক ঘনিষ্ঠজনকে বলেছেন যে ওকে ইনভাইট করলো, ও আমাকে না বলে চলে গেল। আরে আমাকে বললে আমি তো কিছু পয়েন্টস দিতাম, সেই পয়েন্টস গুলো তো বলতে পারতো। এরা তো এন্টারপ্রেনার, এরা তো শিল্পপতি, পশ্চিমবঙ্গে কি হচ্ছে সে সম্পর্কে আমার তো সরকারের তথ্য আছে, সেই তথ্য নিয়ে যেতে পারত। সেই নারদ ভদ্রলোকটি তিনি আবার ছোটবাবুকে গিয়ে তার পিসিমণির মনোভাবটা জানিয়েছেন। তখন নাকি ছোটবাবু আমাকে যে সিনিয়র মানুষটি বলেছেন, তিনি কখনো গুজব ছড়ান না। দীর্ঘদিন ধরে আমি তাকে দেখেছি, তিনি মোটামুটি ভিতরে কি হচ্ছে সেটা বলেন, কিন্তু কখনোই তিনি সামনে আসেন না, এটা তার স্বভাবও নয়। তা দিদিমণির এই বার্তা শুনে ছোটবাবু বলেছেন, কেন আমায় সবসময় জানাতে হবে কেন? দিদিমণির থেকে কি আমি শিল্পটা কম বুঝি? সেই বার্তাটা আবার নিয়ে সেই নারদ আবার দিদিমণিকে বলেছেন। দিদিমণি আরো তেলে বেগুনে জ্বলে উঠেছেন, বলে আমি দলের চেয়ারম্যান, আমি মুখ্যমন্ত্রী, কালকা যোগী, সে আমাকে এখন জানাচ্ছেই না কোথায় আমন্ত্রণ এসছে, সেই আমন্ত্রণে আমি গ্রহণ করব কিনা। তা আমাকে বললে আমি কি বারণ করতাম? অভিমান, স্বাভাবিক অভিমান হতেই পারে। যাকে তিনি তার উত্তরাধিকারী হিসাবে গড়ে তুলছেন, সে যদি তাকে অবজ্ঞা করে সেটা কিভাবে মানবেন দিদিমণি? তারপর অভিষেক আবার একটা দ্বিতীয় দফায় নবজোয়ার শুরু করার পরিকল্পনা করেছিলেন না, আমরা দেখেছি সেই পরিকল্পনা। আপাতত সেটা এখন স্থগিত, ওই হিমঘরে চলে গেছে। কারণ দিদিমণি আর এইসব নবজোয়ার অভিষেক করুন এটা এই মুহূর্তে চাইছেন না। অর্থাৎ ছোটবাবু যেটা বলেছেন ইয়াং প্রফেশনালস অর্গানাইজেশনের সভায়, দেখুন এটা কিন্তু মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল না, কিন্তু খবর আজকাল তো চুইয়ে পড়ে। ছোটবাবু যে ওখানে পুশ আপ করেছিলেন, তার ফিটনেস দেখিয়েছিলেন সমবয়সী সবাই, এবং বিপুল করতালিতে তাকে অভিনন্দন জানানো হয়েছিল তার শারীরিক সক্ষমতা দেখে, তার ফিটনেস দেখে, এই খবরটা বেরিয়েছে। আমি একটা মোটামুটি বিশ্বাসযোগ্য ডিজিটাল মাধ্যমে এই খবরটা দেখেছিলাম। তারপর
বাংলা স্পিয়ারে সুমন চট্টোপাধ্যায় এই নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন করেছিলেন। কিন্তু এই যে ডেভেলপমেন্টটা আপনাদের বললাম, এই ডেভেলপমেন্টটা কোনো সংবাদপত্রে নেই, কোনো ডিজিটাল মাধ্যমেও নেই। অর্থাৎ যে সম্পর্ক মসৃণভাবে চলছিল, আমি বলি আপাত মসৃণ, সেখানে ছন্দ পতন হয়েছে, দুগ্ধপাত্রে গোচনা পড়ে গেছে। ওই ইয়াং প্রফেশনালস অর্গানাইজেশনের সভায় অভিষেকের যাওয়া, দিদিকে না জানিয়ে, এবং সেখানে অকপটে নিজের কথা বলার জন্য। দেখুন, দিদিমণির সঙ্গে ইউনুসের একটা অদ্ভুত মিল আছে। কি মিল বলুন তো? ইউনুসও কখনো ক্ষমতা ছাড়তে চান না। একবার যদি পেয়ে যান ক্ষমতা, কিছুতেই ছাড়বেন না। ওই যে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ আঁকড়ে ধরেছিলেন, আদালতের নির্দেশে ছেড়েছেন। দিদিমণি গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ দিয়ে নির্বাচিত হয়েছেন টানা 3 বার। কিন্তু দিদিমণিও কোনো ট্রানজিশন মসৃণভাবে করার পক্ষপাতী নন, একথা ঠিক। দিদিমণির যা ফিটনেস, তিনি যে খুব সাধারণ আটপৌরে জীবন যাপন করেন, এটা সর্বজন বিদিত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই তিনি মনে করছেন যে তিনি এখনো অন্তত 10-12 বছর তো রাজ্য শাসন করতেই পারবেন, রাজ্যপাল সামলাতেই পারবেন, যদি মানুষ আশীর্বাদ করে। এখন এই ট্রানজিশনের প্রশ্নটা আসছে কেন? অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, মানুষের মন বুঝতে হবে, তারপরে অটোমেটিক্যালি এক সময় ট্রানজিশনটা হবে। কিন্তু এই মুহূর্তে তো দিদিমণি ক্ষমতা ছাড়বেন না। যারা দিদিমণিকে চেনেন, আমার থেকে অনেকে ভালো চেনেন, তারা আমার কথার সঙ্গে সহমত পোষণ করবেন। কোনো অবস্থাতেই দিদিমণি ক্ষমতা কাউকে হস্তান্তর করবেন না, এটা তার মনোভাব। কিন্তু ইয়ার অ্যাপারেন্ট যখন শিল্পপতিদের সবাই গিয়ে বলেন যে ট্রানজিশন একটা স্বাভাবিক প্রক্রিয়া, হবে, সময় মতো হবে, তাতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। খুব সিগনিফিকেন্ট কথাটা। দেখুন, এর আগেও ছোটবাবুর সঙ্গে দিদিমণির মন কষাকষি হয়েছিল। খবর রটে গেছিল যে ছোটবাবু অজিত পাওয়ার হতে চান, সিন্ধে তিনি হতে পারবেন না। সিন্ধে শিবসেনা ভেঙেছে, তার অনেক মতাদর্শগত কারণ ছিল। শিবসেনা বিজেপির স্বাভাবিক বিদ্রোহ, সেখানে উদ্ধব মুখ্যমন্ত্রী হবেন বলে কংগ্রেস এনসিপির সঙ্গে যোগ দিয়ে দিলেন। এটা শিবসেনার অনেকে মানতে পারেননি। তাই শিবসেনার ভাঙাটাকে আপনি একটা জাস্টিফাই করতে পারেন যে বালা সাহেবের আদর্শকে মেনে নিয়েছে একনাথ, উদ্ধব মানেনি। কিন্তু অজিত পাওয়ার নিছক ক্ষমতার জন্য এনসিপি কে ভেঙেছিল। 7-8 মাস আগে বাজারে এই খবরটা ছিল, খুব কারেন্সি পেয়েছিল, যে ছোটবাবু ওনাকে চেষ্টা করছেন এরকম কিছু করা যায় কিনা। কিন্তু তিনি রণেবঙ্গ দেন, কারণ বিধায়কদের খুব সামান্য অংশ তার সঙ্গে ছিলেন। কিন্তু তা বলে কি ছোটবাবু তার উচ্চাশাটাকে একেবারে বাক্সবন্দি করবেন? কেনই বা করবেন? দিদিমণির এখানেই ক্ষোভ, হতাশা, যে এত তাড়ার কি আছে। অনেকে বলছেন যে এয়ার অ্যাপারেন্ট তো বলতেই পারতেন। শুনুন, আপনারা এই প্রশ্নটা করেছেন, খুব ভালো, অনেকেই এই প্রশ্নটা করেন। আমি একটা উত্তর স্পষ্ট করে দিচ্ছি, তাতে হয়তো এই জল্পনার অবসান হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্সিটা খালি নেই, আগামী 15 বছরও খালি হবে না। দিদিমণি মুখ্যমন্ত্রী আছেন, 4র্থবারের জন্য শপথ নেবেন এবং 5ম বারের জন্য শপথ নেবেন। আমি তার সৈনিক, তিনি যা বলবেন আমি সেটাই করব। তিনি হলেন ইচ্ছাময়ী তারা, আমি হলাম ভক্তরাম প্রসাদ। ভক্তরাম প্রসাদ যেমন ইচ্ছাময়ী তারাকে বলেছিলেন যেমন চালাও তেমনি চলি, দিদিমণিও যেমন বলবেন আমাকে বা আমাদেরকে, আমরা তেমনই চলবো। আপনারা অযথা এই ধরনের প্রশ্ন করবেন না, এই ধরনের জল্পনাকে উস্কাবেন না।
জল ঘোলা করবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্সি আগামী 15 বছরের জন্য খালি হবে না। এই কথাটা যদি মমতাদির পক্ষের লোকজন বলছেন, যদি এয়ার অ্যাপারেন্ট দর্তহীন ভাষায় জানিয়ে দিতেন, তাহলে দিদিমণি ক্ষোভ টোপ কিছুই থাকতো না। তিনি ভীষণ রকম আনন্দিত হতেন, আহ্লাদিত হতেন, এবং যে আস্থার ঘাটতিটা চলছে দুজনের মধ্যে, সেই আস্থার ঘাটতিটাও মিটে যেত, কিন্তু সেটা হয়নি। এয়ার অ্যাপারেন্ট খুব সচেতন ভাবে বলেছেন, যা কথা তিনি ইয়াং প্রফেশনাল অর্গানাইজেশনের সবাই বলেছেন, সচেতন ভাবে বলেছেন, কারণ তিনি জানেন অনুপ্রাণিত সংবাদ মাধ্যম খবর না করলেও এই খবর দিদিমণির কানে ঠিক সময় পৌঁছে যাবে, এবং গেছেও। তাহলে দিদিমণি যে ক্ষুব্ধ হবেন, এটা কি ছোটবাবু জানতেন না? জানতেন। জেনে শুনেও তিনি কিন্তু এটা করেছেন বা এই কথাগুলো বলেছেন। অর্থাৎ এর থেকে কি বোঝা যায় বলুন তো? ছোটবাবু একটু ডেসপারেট হয়ে গেছেন, যে সময় চলে যাচ্ছে। আমি 11 সালের 21শে জুলাইয়ের মঞ্চে আমার আগমন হয়েছিল, 15 বছর হয়ে গেল। আমি 3 বারের সাংসদ, এত ভোটে জিতলাম, একটা ললিপপ আমার হাতে দিয়ে বলা হয়েছে তুমি সংসদীয় দলের নেতা। কিন্তু আমি তো সংসদীয় দলের নেতা হতে চাই না, আমি চাই উপমুখ্যমন্ত্রী হতে। দিদিমণি সেটা কিছুতেই দিচ্ছেন না। দিদিমণির একটা বক্তব্য আছে, এয়ার অ্যাপারেন্ট যদি মন্ত্রিসভায় আসতে চান আসতেই পারে, কিন্তু কোনো উপমুখ্যমন্ত্রী নয়। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের যে মর্যাদা তার মন্ত্রিসভায়, ওনারও তাই মর্যাদা হবে। ওই সেই হেমবাবুর বিখ্যাত উক্তি, একজন কালীপদ, একজন খালিপদ, বাকি সব ডট 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 ডট। তা ছোটবাবু এটা মানবেন না। তিনি আর অ্যাপারেন্ট, তিনি মন্ত্রিসভায় সামিল হলেন, আরে তার ওজন তো দিদিমণির পরেই থাকবে। তা না হয়ে তিনি যদি ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ এদের সমমর্যাদার হন, সেটা ছোটবাবুর পক্ষে হজম করা সম্ভব না। তাই নিজের ক্ষোভ বা হতাশা তিনি ব্যক্ত করেছেন, সচেতনভাবে করেছেন, বার্তাটা দেওয়ার জন্য করেছেন। দিদিমণি যে ক্ষুব্ধ হবেন সেটা জেনেও করেছেন। পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোতে এই সংঘাত অনিবার্য। দেখছেন না বিহারে কি হচ্ছে, মুলায়ম পরিবারেও হয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি সব জায়গায় হবে, কারণ একটা রাজনৈতিক দল যদি দল না হয় প্রোপ্রাইটারশিপ কোম্পানি হয়, পরিবারের মধ্যেই সব ক্ষমতা থাকে, একটা বিশেষ অঞ্চলের প্রতিনিধিরাই সরকার চালান, ওই 1-2 কিলোমিটারের মধ্যে। তারা মনে করেন তারা পশ্চিমবঙ্গের জমিদার, তারা সেবক নন। দিদিমণি রুল করছেন, তিনি রুল করতে চেয়েছিলেন, তিনি রুল করছেন। রুল করা আর গভর্ন করা সম্পূর্ণ আলাদা জিনিস। নীতিশ কুমার গভর্ন করতে চান আর দিদিমণি রুল করতে চান, এবং তার এয়ার অ্যাপারেন্টও রুল করতে চান। তাই এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, মিটেও যাবে। ভোট বড় বিষম বালাই। ছোটবাবুর হাতে তহবিলে চাবিকাঠি, আইপ্যাককে রোপিন তিনি করে এনেছিলেন। আইপ্যাককে ছাড়া দিদিমণি চলতে পারবেন না, কারণ তার পুরনো সহযোগীরা ঘাড়ে গর্দানে এমন হয়েছেন, এই ঘামে ভিজে রোদে পুড়ে নির্বাচনের কাজ করবেন, তারা পারবেনই না, বয়স হয়ে গেছে, সেই মানসিকতাও নেই। তাহলে ভোট যুদ্ধে আইপ্যাককে লাগবে, ছোটবাবুকে লাগবে, দিদিমণিও জানেন। কিন্তু মাঝে মধ্যেই দিদিমণির একটা ভয় আছে। বিজেপির চ্যালেঞ্জ তো প্রতিপক্ষের চ্যালেঞ্জ, কিন্তু ঘরের চ্যালেঞ্জ সেটাকে তিনি কিভাবে মোকাবিলা করবেন। আমি শুরু করেছি প্রতিবেদন কি বলে, দিদিমণির সুপ্ত ইচ্ছা তিনি জ্যোতিবাবুর রেকর্ডটাকে ব্রেক করবেন।
সেই সুপ্ত ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য যা যা করণীয় দিদিমণি কিন্তু সেটা করবেন। তাই এয়ার অ্যাপারেল যতই খোয়াব দেখুন, এই মুহূর্তে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। তৃণমূল ক্ষমতায় আসলে পরে দিদিমণিই থাকবেন। ছোট বাবু যদি রাজি থাকেন মন্ত্রিসভায় সামিল হতে পারেন, ব্যাস ওইটুকুই। বাড়তি কোনো গুরুত্ব বা দায়িত্ব ছোটবাবুকে দেবেন না মুখ্যমন্ত্রী, কারণ সেন্স অফ ইনসিকিউরিটি, তার অস্তিত্ব, তার কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে যদি ছোটবাবুকে ক্যাবিনেটে উপমুখ্যমন্ত্রীর পদমর্যাদায় তিনি ভূষিত করেন।